আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা বক্সার রতন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। প্রথম পর্বে আপনারা শুনেছেন বক্সিং লাইটওয়েট জাতীয় চ্যাম্পিয়ন সুব্বাকে কঠিন লড়াইয়ে হারিয়ে এবারের জাতীয় চ্যাম্পিয়ন হলো রতন। তবে একরাশ ভালো লাগার সঙ্গে একটা খচখচানি আর একটা দুঃখ মনে রয়েই গেল রতনের। খচখচানিটা হলো খেলা চলাকালীন আজও দুই বিদেশিকে সে দেখেছে যারা প্রায় শেষ কিছুদিন ধরেই ওর প্রতিটি খেলা দেখতে আসছে, এমনকি খেলা চলাকালীন ওকে প্রম্পটও করেছে আজ। এটা তার একটু অস্বাভাবিকই লাগছে। আর দুঃখ এটাই, তার বাবা বাঞ্ছারাম একজন নামকরা বৈজ্ঞানিক হয়েও আজ বহু বছর ধরে পাগল হয়ে গেছেন। মাও মারা গেছেন সেই ছোটবেলাতেই। বাড়িতে শুধু খুব বয়স্ক পিসি। এই আনন্দ ভাগ করার কেউ নেই তার জীবনে। রাতে বাইরে দাঁড়িয়ে এসব কথা ভাবতে ভাবতেই সে হঠাৎ দেখা পায় সেই দুই বিদেশি আগন্তুকদের। তারা ওকে ওর বাবার গবেষণা ও যুগান্তকারী মানবহিতকারী হিট অ্যাম্প্লিফিকেশন যন্ত্র আবিষ্কারের কথা বলে। হয়তো আবিষ্কার হয়েও গেছিল, কিন্তু ঠিক সেই সময় বাবার সহকারী তাকে কি একটা খাইয়ে পাগল করে দিয়েছে। তাই যন্ত্রটির আবিষ্কারও তার মাথাতেই রয়ে গিয়েছে। এই আগন্তুক জন ও রোলো চায় রতনকে আমেরিকায় নিয়ে গিয়ে বক্সিং করতে ও ওর বাবাকে সুস্থ করে তার যন্ত্র আবিষ্কার করাতে। এদিকে বাঞ্ছারাম রোজ রাতে তাঁর ল্যাবরেটরিতে গিয়ে তাঁরই আবিষ্কৃত জলচালিত চেয়ারে এদিক ওদিক ঘোরেন আর মনে মনে অমৃত সমান রসগোল্লার কথা ভাবেন। এরকমই এক রাতে তিনি হঠাৎ তাঁর ল্যাবরেটরির টেবিলে একটা ছোট্ট পুতুল দেখতে পান। সে আবার কথাও বলে। তার ছোট্ট ছেলেকে দেবেন এই ভেবে যেই তিনি সেটার দিকে এগিয়ে যান, পেছন থেকে এক 6 ফুট লম্বা লোক তাকে ঘাড় ধরে শূন্যে তুলে আবার নিচে নামিয়ে দেয়। যন্ত্রণায় ও ভয়ে তিনি ভাবেন, এ কি সত্যি নাকি দুঃস্বপ্ন? এরপর আজ আপনারা শুনবেন দ্বিতীয় পর্ব। টেবিলের ওপর দাঁড়ানো ডলপুতুলটা গম্ভীরভাবে তাঁকে দেখছিল। বাঞ্ছারাম দম ফিরে পেয়ে যখন হাঁপাচ্ছেন, তখন পুতুলটা তীক্ষ্ণ স্বরে ইংরেজিতে বলল, সেই জিনিসটা কোথায়? বাঞ্ছারাম এবার ভালো করে টাহর করে বুঝলেন সামনের ডলপুতুলটা আসলে পুতুল নয়, পেটে একটা লোক। এত মেটে যে প্রায় বামন বীর বলে মনে হয়, কিন্তু বামনদের চেহারার যেমন মাঝে মাঝে বিকৃতি দেখা যায়, এর তেমন নয়। বেঁটে হলেও এর চেহারাটা বেশ সুষম গঠনের, বয়সও খুব বেশি নয়। বাঞ্ছারাম হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলেন, কোন জিনিসটা? হিট অ্যাম্প্লিফিকেশনের সার্কিট ডিজাইন। আমরা তোমাকে মোট 10 মিনিট সময় দেব, চটপট সেটা বার করে দাও। বাঞ্ছারাম গোল গোল করে তাকিয়ে থাকেন। কিছুই মনে পড়ে না তার। শুধু মনে হয় এখন তার কিছু রসগোল্লা খাওয়া দরকার। বুকটা ধড়ফড় করছে, শ্বাসের কষ্ট হচ্ছে, ঘাড়টা টনটন করছে। রসগোল্লা খেলেই সব ঠিক হয়ে যাবে। তিনি কোঁকিয়ে উঠে বললেন, গিভ মি সাম রসগোল্লা। কথাটা বলার সঙ্গে সঙ্গেই ঘাড়ে আর একটা ঝাঁকুনি। এত জোর সেই ঝাঁকুনি যে বাঞ্ছারাম কিছুক্ষণের জন্য জ্ঞান হারালেন প্রবল যন্ত্রণায়। জ্ঞান ফিরে এলে দেখলেন তিনি চেয়ারে বসে আছেন। সামনে আরেকটা চেয়ারে সেই বেঁটে সাহেব, তার পাশেই দাঁড়িয়ে সেই প্রকাণ্ড দানব। দানবটার হাতে একটা রবারের 1.5 হাত লম্বা পাইপ। বেঁটে লোকটা বলল, সেটা কোথায়? কোনটা? থতমত খেয়ে জিজ্ঞেস করে বাঞ্ছারাম। হিট অ্যাম্প্লিফিকেশনের ডিজাইন আর ফর্মুলা। নেই, আমার কাছে নেই, আমি রসগোল্লা খাবো। চোখের পলকে দানবটা এগিয়ে এলো। রবারের হোসটা মুখের সামনে নাচিয়ে হিন্দিতে বলল, পাগলামি একদম সারিয়ে দেব। মারের চোটে সব পাগলামি সেরে যাবে, বুঝলে? ঠিক ঠিক বাতচিত করো। সাহেব যে জানতে চাইছে তার জবাব দাও। বাঞ্ছারাম ভয়ে জড়সড় হয়ে গেলেন, কিন্তু তার যে কিচ্ছু মনে নেই তিনি কি করবেন। বেটে সাহেবটা ধীর গম্ভীর স্বরে একটু ভাঙা ইংরেজিতে বলল, শোনো ব্যানার্জি, রবিন তোমার ফর্মুলা পায়নি,
তোমার ফর্মুলা তোমার কাছেই আছে, আমরা জানি। বাঁচতে চাও তো বের করে দাও, নইলে তোমার চোখের সামনের আগে তোমার ছেলেকে আমরা খুন করব, তারপর ধীরে ধীরে অনেক কষ্ট দিয়ে তোমাকেও। বাঞ্ছারাম অস্থির বোধ করলেন। বললেন, আমার ছেলে যে খুব ছোট, তাকে মারবে? তাকে মারবে কেন? বেঁটে লোকটা একটু হাসল, ক্রূর হাসি। বলল, তোমার ছেলে মোটেই ছোট নয়, যথেষ্ট বড়, নাম করা বক্সার। বাঞ্ছারাম মাথা নেড়ে বললেন, আমার ছেলেকে তোমরা মেরো না, ফর্মুলা নিয়ে যাও। সেটা কোথায় আছে? বোধ হয় ওই আলমারিতে, ওই যে লোহার আলমারি, খোলাই আছে। বেঁটে লোকটা চোখের ইঙ্গিত করল। দানবটা গিয়ে আলমারি খুলল। পুরনো কাগজপত্র আর কিছু ফাইল আজও অযত্নে পড়ে আছে চারটে তাকে। দানবটা ঝটপট সব কাগজপত্র নামালো। ঘণ্টা খানিক ধরে তন্ন তন্ন করে খুঁজল। তারপর রক্ত জল করা ভয়াল চোখে তাকালো বাঞ্ছারামের দিকে। বেঁটে লোকটার ভুরু কোচকানোই ছিল। একবার হঠাৎ চোখে একটা রাগের বিদ্যুৎ খেলে গেল। চাপা গলায় চিবিয়ে চিবিয়ে বলল, জিনিসটা আলমারিতে নেই, তুমি কি আমাদের সঙ্গে রসিকতা করছো? বাঞ্ছারাম নিজের কপাল টিপে ভয়ার্ত গলায় বললেন, আমার যে কিছু মনে থাকে না, কি করব? দানবের মতো লোকটা রবারের হোস হাতে এগিয়ে এলো। বাঞ্ছারাম ভয় কুঁচকে যাচ্ছিলেন। চোখে অবোধ দৃষ্টি, কিছুতেই মনে পড়ছে না ফর্মুলাটা কোথায় রেখেছেন। বাংলা সাহিত্যের অমূল্য সব লেখা নিয়ে নিয়মিত আপনাদের সঙ্গে থাকব আমি দেবস্মিতা। আর আপনারা শুনছেন #গল্প উইথ দেবস্মিতা। আপনি কি আজ প্রথম আমার গল্প শুনছেন? তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত গল্পের আপডেট পেতে অবশ্যই প্রেস করুন বেল আইকনটি। দানবের হাতের রবারের হোসটা তার বাঁ হাতে একটা মুগুরের মতো এসে লাগলো। বাঞ্ছারামের মনে হলেও হাতটা ভেঙে গুঁড়িয়ে গেল বুঝি। কনুই থেকে সমস্ত হাতটা অসাড় হয়ে ঝিনঝিন করতে লাগলো। চোখে লাল নীল হলুদ ফুলঝুরি দেখতে লাগলেন। বাবা গো বলে একটা অস্ফুট আর্তনাদ করলেন। মুখটা বেঁকে গেল ব্যথার তাড়নায়। ঠোঁট দিয়ে গ্যাঁজলা বেরোতে লাগলো। চোখ উল্টে গেল। দানবটাই ট্যাপ থেকে এক কোষ জল এনে ঝাপটা দিলে মুখে। বাঞ্ছারাম চোখ খুললেন। বেঁটে লোকটা ঠান্ডা গলায় বলল, তোমার মতো বিখ্যাত লোককে মারধর করতে আমাদের খারাপ লাগছে, কিন্তু এটাও সত্যি যে তুমি আগুন নিয়ে খেলা করছো। তোমার আবিষ্কার যদি তোমার কাছেই লুকোনো থাকে, তবে তা দিয়ে পৃথিবীর মঙ্গল হবে না। পৃথিবীর স্বার্থেই তোমার আবিষ্কারটা আমাদের জানা দরকার। বাঞ্ছারাম ছেলে মানুষের মতো আদুরে গলায় বললেন, আমি দিদির কাছে যাব, আমি রসগোল্লা খাবো। বেটে সাহেবটা রসগোল্লা চেনে না। বয়স্ক লোকের দিদির কাছে যাওয়ার বায়নাও তার বোঝার কথা নয়। উপরন্তু বাঞ্ছারাম কথাটা বললেন বাংলায়। তারপর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। শত্রুপক্ষ তাকে কাঁদার জন্য মিনিট 5 সময় দিল। তারপরেই দানবটা এসে তার ডান কবজিটা চেপে ধরল। কিন্তু তা সাধারণ চেপে ধরা নয়। যে কায়দায় ধরল তাকে বলে জুডোস থাম্ব লক। একটু চাপ দিলেই গা দিয়ে ঘাম ছাড়ে, প্রাণ বলে পালাই পালাই, শরীর থরথর করে কাঁপতে থাকে। চাপ আর একটু বাড়ালে যে কোনো মজবুত কবজি ভেঙে বা অকেজো হয়ে যেতে পারে। বাঞ্ছারাম মুখ যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। এই শীতেও তার পাঞ্জাবি ভিজে গেল ঘামে। মাথা ঘুরতে লাগলো, বমি বমি ভাব হতে লাগলো। দানবটা বলল, বলো বলো, শিগগির বলো। কিন্তু কি বলবেন বাঞ্ছারাম? তার পাগলাটে মাথায় ঘোলা জলের মতো আবছা হয়ে গেছে স্মৃতি। তার ঠোঁট নড়তে লাগলো। তিনি বলতে চাইলেন, মেরো না, আর মেরো না,
ছেড়ে দাও। আবার বুকের ওপর মাথা ঝুঁকে পড়ল বাঞ্ছারামের। মুখে গ্যাঁজলা, চোখ উল্টানো, আবার জলের ঝটকা। কিন্তু জ্ঞান ফিরলেও আতঙ্কে বাঞ্ছারাম বোধ বুদ্ধিহীন হয়ে গেছেন। তার উপর শরীরে প্রচণ্ড যন্ত্রণা, ঘাড় ছিঁড়ে পড়ছে, দুটো হাতই অনড় হয়ে গেছে ব্যথায়, চোখ ভরা জল। বেঁটে লোকটা চেয়ার থেকে নেমে সামনে এসে দাঁড়ালো। বলল, আমরা খবর রাখি, তোমার পাগলামিটা অভিনয় মাত্র। অনেক দিন ধরেই তুমি পাগল সেজে আছো, কাজে আমাদের সঙ্গে অভিনয় চালাকি করো না। মনে রেখো, এখানেই ব্যাপারটা শেষ হবে না। আমরা তোমার ছেলেকে তোমার সামনে খুন করব, আর আমরা যা বলি তাই করি। বাঞ্ছারাম কোকিয়ে উঠলেন বিভীষিকা দেখে। গোঙাতে গোঙাতে বললেন, ফর্মুলাটা কোথাও আছে। আমার ছেলেকে মেরো না, বড় ছোট্ট ছেলে, মা মরা দুঃখী ছেলে, তাকে মেরো না। বেঁটে লোকটা কবজির ঘড়ির দিকে চেয়ে বলল, তোমাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। কাল ঠিক এই সময় আমরা আসব, রাত 1:30 নাগাদ। যদি তখন আমরা জিনিসটা হাতে না পাই, তাহলে যা হবার তাই হবে। পুলিশকে বা আর কাউকে খবর দিও না, তাতে লাভ নেই। বাঞ্ছারাম মাথা নাড়লেন, মুখে কথা আসছিল না। বামন আর দানব নিঃশব্দে বেরিয়ে গেল। পরদিন যখন ল্যাবরেটরিতে এসে তাকে আবিষ্কার করল রঘু, তখন তার 103 ডিগ্রি জ্বর, চোখ টকটক করছে লাল, অবিরল ভুল বকছেন। রতনকে ওরা মেরে ফেলবে। ফর্মুলাটা কোথায়? ফর্মুলাটা? ডাক্তার এসে ওষুধ দিল। তার হাতে পায়ে কোনো কালশিটে বা চোখে পড়ার মতো মারের দাগ নেই, শুধু দুটো হাতই আড়ষ্ট আর সামান্য ফোলা। ডাক্তার তাঁকে ঘুম পাড়িয়ে রেখে চলে গেল। দুপুরে ঘুম ভাঙল বাঞ্ছারামের। জ্বর একটু কম, ব্যথা থাকলেও অসহ্য নয়। ঘুম থেকে জেগে অসহায়ের মতো সিলিংয়ের দিকে চেয়ে রইলেন তিনি। কি করবেন? ফর্মুলাটা যে কোথায় তা তার জানা নেই। বাঞ্ছারাম কষ্টে সৃষ্টে উঠলেন। তারপর ল্যাবরেটরিতে এসে চুপ করে বসে রইলেন। খুব মন দিয়ে ভাববার চেষ্টা করলেন বহুদিন আগেকার ঘটনা, কিন্তু কিছুতেই মনে পড়ল না। রাতে খেয়ে দিয়ে শুতে গেলেন, কিন্তু ঘুম এলো না। গভীর রাতে চুপি চুপি উঠে এলেন ল্যাবরেটরিতে। অন্ধকার ল্যাবরেটরি, দরজায় আজ তালা নেই, কেবল ভেজানো। ভেতরে পা দিলেন। আলোর সুইচের দিকে হাত বাড়িয়েছেন, কিন্তু ছুঁতে পারলেন না। তার আগেই একটা তোয়ালে এসে তার মুখ চেপে ধরল। তিনি জ্ঞান হারালেন। রতন যখন সকালবেলায় বাড়িতে এসে পৌঁছল, তখন পাড়া প্রতিবেশী এবং পুলিশ জমা হয়েছে। বুড়ি পিসি চুপ করে বসে আছে। রঘু হাপুস নয়নে কাঁদছে। রতনকে দেখে কান্না বাড়ল। খোকা বাবু গো, কর্তাকে কারা গুম করেছে। সদ্য জাতীয় চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই মিলিয়ে গেল। তবু পিসি বা রঘুর মতো ভ্যাবাচাকা খাওয়া বা ভেঙে পড়ার মানুষ সে নয়। সকালের এলোমেলো কথা থেকে যা বুঝল তা হলো, ভোরে রোজকার মতো ল্যাবরেটরি ঝাড়ু দিতে এসে রঘু দেখে তালাটা ভাঙা, ঘরের জিনিসপত্র ছত্রখান, আর বাঞ্ছারামের চশমা জোড়া পড়ে ভেঙে আছে। তিনি কোথাও নেই। বাঞ্ছারামের প্রাতঃভ্রমণ করার অভ্যেস নেই। বলতে কি, গত 1 বছর তিনি বাড়ির বাইরে একা কখনোই যাননি। পুলিশের অবশ্য ধারণা তিনি কোথাও গেছেন এবং ফিরে আসবেন। যাদের মাথা খারাপ তাদের গতিবিধি সম্পর্কে নিশ্চয় করে তো কিছু বলা যায় না। রতনকে দেখে পিসির থতমত ভাবটা খানিক বাদে কেটে যাওয়ার পর পিসি বলল, যত যাই হোক, আমাকে না বলে সে কোথাও যাওয়ার মানুষ নয়। শরীরটাও খারাপ ছিল। রতনের মা নেই, বাবাকে সে গভীরভাবে ভালোবাসে। এই খবরে সে গুম হয়ে গেল। খড়গপুরে জন এবং রোলোর সঙ্গে আলাপ না হলে সেও পুলিশের মতো ধরে নিত বাবা কোথাও বেড়াতে গেছেন এবং এসে যাবেন। রতন রঘুকে জিজ্ঞেস করল, রঘুদা, কিছু চুরি গিয়েছে বলে জানো? রঘু বলল, তা সে যন্ত্রটা তো দেখছি না। কোনটা? হিট অ্যাম্পলিফায়ার? সেইটাই,
রতন নিঃশব্দে ল্যাবরেটরিতে এসে ঢুকল। সে ডিটেকটিভ নয়, সূত্রানুসন্ধানের চোখও তার নেই। তার বাবার শরীর খুব খারাপ যাচ্ছিল, বিছানা থেকে ওঠেননি, অথচ আজ সকালেই তিনি নিজের থেকে কোথাও চলে যাবেন এটা বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। উপরন্তু অত বড় হিট অ্যাম্প্লিফায়ার যন্ত্রটাই বা যাবে কোথায়? সে তন্ন তন্ন করে চারিদিক খুঁজল। চোরেরা তাদের আগমন তেমন গোপন করেনি। অনেকগুলি কাগজপত্র মেঝেয় পড়ে আছে। লোহার আলমারির একটা পাল্লা এখনও খোলা, টেবিলের ড্রয়ার হটকানো, ওয়েস্ট পেপার বাস্কেট ওল্টানো। খুব রুক্ষ হাতে এবং বেপরোয়াভাবে কেউ ঘরটা সার্চ করেছে। অর্থাৎ তার বাবাকে যদি কেউ গুম করে থাকে, তবে যারা সে কাজ করেছে তারা বুক ফুলিয়েই করেছে। এর বেশি আর কিছু রতন বুঝতে পারল না। রতনের বন্ধুবান্ধবরা সে এসেছে শুনে দেখা করতে এসেছিল। রতন তাদের সঙ্গে বেশি কথা টথা বলল না। তার ভেতরটা জ্বলে যাচ্ছে রাগে আর অসহায়তায়, কিন্তু গায়ের জোরে এই রহস্যের কিনারা হওয়ার নয়। মাথা ঠান্ডা রাখতে হবে, বুদ্ধি খাটাতে হবে। বেলা গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হলো। তার মধ্যে অন্তত বার পাঁচেক থানায় হানা দিল রতন। দারোগা পুলিশরা নানা অপরাধীকে সামলাতে ব্যস্ত। বাঞ্ছারামের খবর তারা পায়নি। বাবার কি অসুখ হয়েছিল তা পিসি আর রঘুর কাছে জানতে চাইল রতন। রঘু বলল, তা তো জানি না, সারা রাত ওই জাদুঘরেই বসেছিলেন। সকালে আমি গিয়ে যখন কাণ্ড কারখানা দেখি, তখন গা পুড়ে যাচ্ছে জ্বরে, চোখ টকটকে লাল, ভুলভাল বকছেন। কি বলেছিল মনে আছে? রঘু মাথা চুলকে বলল, একে পাগল, তাই জ্বরের ঘরে আবল তাবল সব কথা বেরোচ্ছিল মুখ দিয়ে। আমারও তো স্মরণ নেই। একটু স্মরণ করার চেষ্টা করো বাপু। রঘু ভেবেচিন্তে বলল, একবার যেন বলেছিলেন বেটে লোকটা ভীষণ শয়তান, ওরা খোকাকে মেরে ফেলবে, খুব সাবধান। আর কিছু? না, ওই কথাটাই ঘুরে ফিরে কয়েকবার বলেন। তারপর ও দিদি রসগোল্লা খাবো, স্নান করব না, এই সব বলতে লাগলেন। রসগোল্লা খাওয়ার কথাটা বাঞ্ছারামের মুদ্রা দোষের মতো ছিল, কাজে তা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। তবে বেঁটে লোক খোকাকে মেরে ফেলবে, এই কথা দুটোর মধ্যে কিছু সূত্র থাকতে পারে। থানায় গিয়ে সে কথাটা দারোগা বাবুর কাছে জানালো। ওসি ব্যস্ত মানুষ, তবু সদ্য জাতীয় চ্যাম্পিয়নশিপের খবরটা আজই কাগজে পড়েছেন, রতনের ছবি সহ, তাই বেশ খাতির করে বসতে দিলেন। বললেন, ওসব প্রলাপ লোকে জ্বর হলে বলেই থাকে, ও থেকে কিছু আন্দাজ করা শক্ত। রতন গম্ভীর গলায় বলল, তবু আপনি খোঁজ নিয়ে দেখুন, কোনো বেঁটে লোককে কি এই অঞ্চলে দেখা গেছে? ওসি হেসে বললেন, বেঁটে বা লম্বা লোকের অভাব কি, তবু আপনি যখন বলছেন দেখব খুঁজে। এরপর রতন তার বাবার নিরুদ্দেশ হওয়ার খবরটা টেলিফোনে, খবরের কাগজের অফিসগুলোতেও জানিয়ে দিল। বাঞ্ছারাম একসময় নাম করা বৈজ্ঞানিক ছিলেন, খবরটা ওরা ছাপতেও পারে। রতন এখন বুঝতে পারছে জন খুব মিছে কথা বলেনি। তার বাবার আবিষ্কারটা হয়তো এমন এলেবেলে ব্যাপার ছিল না, এবং হয়তো সেই কাজে তিনি সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গেছিলেন, হয়তো সফল হয়েও গিয়েছিলেন। জন লোকটাকেও তার খুব বিশ্বাস হয় না। তাকে আমেরিকায় নিয়ে যেতে চায় জন, সঙ্গে বাবাকেও। এই প্রস্তাবটা সন্দেহজনক। বক্সার হিসেবে রতন যত ভালোই হোক, আমেরিকার পেশাদার মুষ্টিযুদ্ধের জগতে সে অ্যাক্টিভ নস্যি। সেখানকার বক্সাররা ক্ষুরোধার দক্ষ, বক্সিংয়ের অনেক মুষ্টিযোগ তারা জানে। রতনকে দিয়ে তাই জন সেখানে ব্যবসা সহজে জমাতে পারবে বলে মনে হয় না। কিন্তু সেক্ষেত্রে যদি রতনের বাবা বাঞ্ছারামকে সে হাতের মুঠোয় পায়, তাহলে তার লাভ অনেক বেশি। জগতের লোভ, লালসা, নিষ্ঠুরতার হাত থেকে নিজের অসহায় বাবাকে বাঁচানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না রতন। রাতে সে ভালো করে খেলো না, ঘুমোতেও পারল না। মাঝরাতে উঠে তার বাবা মাঝে মাঝে ল্যাবরেটরিতে গিয়ে বসতেন। এটা তার নেশার মতো ছিল। গভীর রাতে রতনও বিছানা ছেড়ে উঠল। একটা আলোয়ান জড়িয়ে ধীরে ধীরে গিয়ে ল্যাবরেটরির দরজা খুলে ভিতরে ঢুকল। আলো জেলে বাবার চেয়ারটায় চুপচাপ বসে রইল অনেকক্ষণ। মাথায় কোনো বুদ্ধি আসছে না। বাবার জন্য দুশ্চিন্তায় মাথা পাগল পাগল লাগছে। বসে থাকতে থাকতে একটু ঝিমুনি এসেছিল বোধহয়। হঠাৎ শিশিরে ঠান্ডা একটা বাতাস তার ঘাড়ে সুড়সুড়ি দিতেই সে চোখ মেলল।
বক্সিং করে বলেই তার স্নায়ু সতেজ ও সজাগ। সমস্ত শরীরটা চোখের পলকে চিতাবাঘের মতো তৈরি হয়ে গেল। এক লাফে রতন দরজার দিকে নিঃশব্দে এগিয়ে যেতে লাগলো, কিন্তু দরজার কাছে পৌঁছবার আগেই দরজাটা আস্তে খুলে গেল। রতন অবাক হয়ে থমকে দাঁড়ায়। চৌকাঠে হাসি মুখে জন দাঁড়িয়ে। তুমি? তেতু গলায় রতন বলে। জন মাথা নেড়ে বলে, আমি, আ ফ্রেন্ড। তুমি কি ভয় পেয়েছ? রতনের মাথার মধ্যে নানা রকম কথা আসছে। জন যে সাদাসিধে লোক নয় তা সে খড়গপুরেই টের পেয়েছিল। এখানে তার মাঝরাতে হঠাৎ আগমনও নিশ্চয়ই সাধু উদ্দেশ্যে নয়। রতন চাপা স্বরে বলল, কেন এসেছ? কি চাও? জন হাসি মুখেই বলে, উত্তেজিত হইও না। সত্যি বটে যে আমি অনেকটা চোরের মতো এসেছি। তুমি যে এখানে থাকবে তা আমার জানা ছিল না। রতন রাগে ফুঁসছে, ঘন ঘন শ্বাস ছাড়ছে। কে বা কারা তার বাবাকে নিয়ে গেছে তা সে জানে না, কিন্তু ঘটনাটায় জনের হাত থাকতেই পারে। জন ছাড়া তার বাবার ব্যাপারে কাউকেই সে আগ্রহী হতে দেখেনি। দাঁতে দাঁতে পিষে বলল, আমার বাবাকে কারা চুরি করে নিয়ে গেছে তা তুমি জানো? জন সত্যিকারের অবাক হয়। তার সাদা মুখ আরো সাদা হয়ে যায় হঠাৎ। অপলক চোখে সে কিছুক্ষণ রতনের দিকে চেয়ে থেকে বলে, তোমার বাবাকে চুরি করেছে? কি আশ্চর্য ব্যাপার! কিন্তু জনের কথাবার্তার প্রক্রিয়ায় একটু উঁচু দরের অভিনয় করছে বলে মনে হয় রতনের। তার অসহায় বুড়ো বাবাকে নিতান্ত ব্যবসায়িক কারণে চুরি করে নিয়ে গিয়ে এরা না জানি কত কষ্ট দিচ্ছে। রতনের মাথার ঠিক ছিল না। সে ফিসফিস করে বলল, ন্যাকামি করো না জন, তুমি খুব ভালোই জানো। জন একটা হাত বাড়িয়ে রতনের কান ধরে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না জানি, কিন্তু আমার উদ্দেশ্য খারাপ কিছু নয়। খারাপ নয়? তবে এত রাতে চুরি করে আমার বাবার ল্যাবরেটরিতে ঢোকার মানে কি? জন এ কথার জবাব দিতে পারল না, শুধু মাথা নেড়ে বলল, আমি দুঃখিত। তোমরা ভারতীয়রা বড্ড বেশি আবেগপ্রবণ। যুক্তি দিয়ে বিচার করলে বুঝতে পারতে আমি চোর নই। আলবাত চোর। বাবার গবেষণা হাত করার জন্য আমার বাবাকে তুমি চুরি করেছ। জন একটা ধমক দিল, শাট আপ রতন। এইটুকু প্ররোচনারই প্রয়োজন ছিল। শুকনো বারুদে আগুন লাগলে যেমন হয় তেমনই একটা রাগ জ্বলে উঠল রতনের ভিতরে। গায়ের আলোয়ানটা এক ঝটকায় ফেলে দিয়ে সে বাঁ হাতে বিষাক্ত একটা ঘুষি মারল জনের মুখে। সেই ঘুষি সহ্য করার মতো বেশি মানুষ নেই। জন উফ শব্দ করে ছিটকে পড়ল দরজার পাল্লায়, তারপর গড়িয়ে পড়ল মেঝে। আর ঠিক সেই মুহূর্তে বাইরের অন্ধকার বারান্দা থেকে দরজার চৌকাঠে উদয় হলো রোলো। এক পলক সে জনের নিথর শরীরটার দিকে চেয়ে রইল, তারপর মুখ তুলে তাকালো রতনের দিকে। দুটো চোখ ধকধক করছে হিংস্রতায়। কিন্তু রোলো তাড়াহুড়ো করল না। ধীর পায়ে জনকে ডিঙিয়ে ঘরে ঢুকল, তারপর নিঃশব্দে দরজাটা বন্ধ করে দিল। ঘুরে রতনের মুখোমুখি হলো সে। মুখে কথা নেই, কিন্তু তার দুই মুষ্টিবদ্ধ হাত দেখেই বোঝা যায় সে কি চাইছে। রতনও তাই চায়। বাবার জন্য তার দুঃখ এবং আক্রোশ তাকে পাগল করে তুলেছে। সে চায় প্রতিশোধ। হিংস্র চোখে সেও রোলোর দিকে চাইল। মুখোমুখি রক্তলোলুপ দুই বাঘ। একটা কি দুটো সেকেন্ড পরস্পরের দিকে চেয়ে রইল তারা। তারপরেই পিছল সাপের মতো রোলো এগিয়ে আসে। তার বাঁ হাত এত দ্রুত গতিতে এগিয়ে আসে যে রতন ভালো করে হাতটা দেখতেই পায় না। সুব্বাও এত দ্রুত ঘুষি মারতে পারে না নিশ্চয়ই, কিন্তু রতনের রিফ্লেক্স খুব ভালো কাজ করছে আজ। সে চকিতে তার মাথা সরিয়ে নেয়, এক কদম সরে যায় ডাইনে, তারপর একটা ক্রস চালায় রোলোর কানের পাশে। আশ্চর্য, রোলো রতনের দিকেই চোখ রেখেছিল। ইচ্ছে করলে ঘুষিটা এড়াতেও পারত, কিন্তু সে চেষ্টাই করল না। কিন্তু রতন টের পেল তার ঘুষিটা যেন একটা শক্ত পাথরের দেওয়ালে গিয়ে লাগলো। কবজি চিনচিন করে উঠল ব্যথায়। যে ঘুষিতে ভারতের যে কোনো প্রথম শ্রেণীর মুষ্টিযোদ্ধার পড়ে যাওয়া উচিত তা অনায়াসে হজম করে রোলো ফিরে দাঁড়ালো।
রতন দেখল রোলোর গার্ড নেই। এই সুযোগ। সে চকিত পায়ে নিজেকে গুছিয়ে অ্যাটাকিং পজিশনে সরে এসে ডান পা বাড়িয়ে দুর্দান্ত একটা সোজা ঘুষি চালালো রোলোর মাথায়। রতনের কুনুই শরীরে লাগানো ছিল ঘুষি মারবার সময়। শরীরের ওজনটাকে সে ঘুষিতে সঞ্চার করতে পেরেছে। লাগলে বোমার মতো কাজ হতো। কিন্তু তাকে অবাক করে দিয়ে রোলোর শিল মাছের মতো একটা গোঁত খেয়ে নিচু হয়ে ঘুষিটা ভাসিয়ে দিল মাথার ওপর। আর সেই নিচু কুজো অবস্থা থেকেই ছোট্ট একটা জ্যাব করল রতনের পাঁজরে। কোকিয়ে উঠল রতন। একটা জ্যাব যে কি সাংঘাতিক জোরালো হতে পারে তা তার এতকাল ধারণা ছিল না। পাঁজরে লাগার সঙ্গে সঙ্গে তার দম বন্ধ হয়ে আসছিল। তবু রতন তো বক্সার, বহু মার খেয়েছে। এক লাফে অনেকটা পিছিয়ে গেল সে। পায়ের কাজে রোলোর বাড়ানো ঘুষিগুলোর কয়েকটা এড়িয়েও গেল। কিন্তু সে বুঝতে পারছিল রোলো তার চেয়ে বা সুব্বার চেয়ে ভারতের সেরা যে কোনো বক্সারের চেয়েও অনেক বেশি দক্ষ মুষ্টিযোদ্ধা। মাত্র কয়েক সেকেন্ড রতন নিজেকে বাঁচাতে পারল। তারপরেই নানা দিক থেকে বিষাক্ত সাপের ছোবলের মতো রোলোর ঘুষি এসে পড়তে লাগলো। রতনের কপাল ফেটে রক্ত পড়ছে, ঠোঁটে ঢুকে গেছে দাঁত, শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু সেও তবু বারবার তার প্রতিপক্ষের মুখে মাথায় তার ঘুষি জমিয়ে যাচ্ছে। কিন্তু রোলোর রাক্ষসে ঘুষির তুলনায় তার ঘুষি নিতান্তই দুর্বল। শুধু রোলোর বাঁ ভ্রুর ওপর একটা জায়গা একটু কেটে সামান্য রক্তপাত হচ্ছে। সেও হচ্ছে হাতে গ্লাভস না থাকার দরুন। তাছাড়া রোলোর আর কিছুই হয়নি। রতন ক্রমে ক্রমে পিছু হটছে, সরে যাচ্ছে ঘরের কোণের দিকে। আসলে সরছে না, রোলোই তাকে কূটকৌশলে ঠেলে নিয়ে যাচ্ছে এমন এক জায়গায় যেখান থেকে রতন পালাতে পারবে না। উপর্যুপুরি ঘুষি এসে পড়ছে তার মাথায়, মুখে, চোয়ালে। একবার সে কুনুই বা বগলে চেপে ধরছে বটে রোলোর হাত, কিন্তু পর মুহূর্তেই রোলো ছাড়িয়ে নিচ্ছে নিজেকে। সবচেয়ে সাংঘাতিক হলো রোলোর ডাবল অ্যাকশন পাঞ্চ, একই সঙ্গে ঘুষি এবং কবজির মার। শেষ পর্যন্ত লড়াই কোথায় গড়াতো কে জানে। হঠাৎ একটা তীক্ষ্ণ স্বর ডাকলো, রোলো স্টপ! রোলো থামল। ক্রূর চোখে রতনের দিকে একবার চেয়ে আস্তে আস্তে পিছিয়ে গেল। দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে পকেট থেকে রুমাল বের করে বা ভ্রুর ওপর কাটা জায়গায় চেপে ধরল। রতন হাঁপাচ্ছিল। জীবনে কখনো সে কারো কাছে এক নাগাড়ে এত মার খায়নি। এরকম শক্ত প্রতিপক্ষের সঙ্গে অবশ্য পাল্লাও দিতে হয়নি তাকে, কিন্তু আজ সে বুঝতে পারল বক্সিংয়ের এখনো অনেক কিছু তার অজানা। জন উঠে দাঁড়িয়েছে। ডান চোয়ালটা এখনো লাল। মাথাটা ঝাঁকিয়ে সে একটু হাসল। তারপর রতনের দিকে চেয়ে বলল, কংগ্রাচুলেশনস রতন। আমি আজ পর্যন্ত রোলোর সঙ্গে এতক্ষণ কাউকে লড়াই চালিয়ে যেতে দেখিনি। রতন বেশিনে উপুর হয়ে মুখে জলের ঝাপটা দিল কিছুক্ষণ। দম ফিরে সে বলল, রোলো খুব ভালো বক্সার, কিন্তু তাতে প্রমাণ হয় না যে তোমরা ভালো লোক। জন একটা টেবিলের ওপর উঠে বসে বলল, আমরা তা প্রমাণ করতে ব্যস্ত নই, কারণ হয়তো আমরা তেমন ভালো লোকও নই, আইনের চোখে অন্তত নয়। তবে আমাদের উদ্দেশ্য খারাপ নাও হতে পারে। কি করে বুঝবো? রতন ফুঁসে উঠে বলল। জন হাত তুলে তাকে শান্ত হওয়ার ইঙ্গিত করে মৃদু স্বরে বলল, তোমার বাবাকে আমরা চুরি করিনি, এটি বিশ্বাস করো। তাকে চুরি করে আমাদের লাভ হতো না। ডাকাত আর বিপ্লবীদের মধ্যে একটু তফাৎ আছে। কারা ডাকাত? রতন জিজ্ঞেস করে। যারা তোমার বাবাকে চুরি করেছে। কিন্তু তার আগের ঘটনাটা আমাকে বলো। আমাকে বুঝতে দাও কি হয়েছে। শুধু গায়ের জোরে সব সমস্যার সমাধান করতে যেও না। লজ্জিত হয়ে রতন একটু হাসল। কুয়াশার ভেতর দিয়ে ভোর রাতে একটা স্পিডবোট চলেছে। বাসন্তী পেরিয়ে বাঁধারে নদীর ভেতর ঢুকে গেল স্পিডবোট। মারাত্মক তার গতি। পিছনে সমুদ্রের মতো ঢেউ তুলে জলকে উথাল পাথাল করে প্রায় 40 মাইল বেগে ধেয়ে যাচ্ছে ফাইবার গ্লাসের তৈরি অদ্ভুত জলযানটি। হুইল ধরে বসে আছে দানবাকৃতি একটি লোক। শক্তিশালী সার্চ লাইটের আলোয় সামনেটা উদ্ভাসিত।
ড্রাইভারের কেবিনের পিছনে ছোট্ট একটা কুঠুরি, একধারে স্পঞ্জ রাবারের বিছানায় বাঞ্ছারাম অঘোর ঘুমে আচ্ছন্ন। পাশে একটি হেলানো চেয়ারে বসে বেঁটে লোকটা কিছু কাগজপত্র দেখছে। এই সব কাগজ বাঞ্ছারামের ল্যাবরেটরি থেকে চুরি করে আনা, কিন্তু কাগজপত্রে কিচ্ছু নেই। লোকটা ভ্রু কুঁচকে বিরক্তিতে মাথা নাড়ল, তারপর ঘৃণাভরে একবার তাকালো বাঞ্ছারামের দিকে। আচমকাই লঞ্চের গতি কমে গেল। গর্জনশীল ইঞ্জিন মৃদু পুটপুট শব্দ করছে। হুইল থেকে মুখ ফিরিয়ে দানব বলল, জল পুলিশ, আমাদের থামতে বলছে। কি করব? বেঁটে লোকটা ভ্রু কুঁচকেই ছিল। বিরক্তির গলায় বলল, স্পিড কমিয়ে দাও, দেখো ওরা কি চাইছে। যদি সার্চ করতে চায়, সার্চ করতে দেবে। আগে লাইসেন্স দেখাও। বলো যে একজন বিদেশি সাংবাদিককে সুন্দরবন দেখাতে এনেছো, আর তোমার একজন অ্যাসিস্ট্যান্ট অসুস্থ হয়ে কেবিনে শুয়ে আছে। ঠিক আছে। বেঁটে লোকটা আবার কাগজপত্র দেখতে লাগলো। কেবিনে মৃদু আলো জ্বলছে। বোটটার গতি আরও মন্থর হয়ে গেল। দানবটা তার ডান পাশের জানলা খুলে জল পুলিশের সঙ্গে কথাবার্তা বলছে। হিন্দি ভাষা সাহেব বোঝে না, তাই গা করল না। জীবনে এর চেয়ে অনেক বড় বড় বিপদের কাজ সে করেছে। বিপদের মধ্যেই তার বাস। পুলিশ অবশ্য বোটে উঠল না। ফাইবার গ্লাসের জলযন্ত্রটি আবার ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। চারধারে নিবিড় জঙ্গল, ঘন কুয়াশার ভিতর দিয়ে ভোর ভোর ভুতুড়ে আলোয় এক অপার্থিব দৃশ্য বলে মনে হয়। ক্রমে নদী চওড়া হতে লাগলো। হতে হতে তার কুল কিনারা দেখা গেল না আর। সেই সঙ্গে মস্ত মস্ত ঢেউ এসে দোল দিতে লাগলো স্পিড বোটটিকে। অর্থাৎ নদী ছেড়ে তারা বঙ্গোপসাগরে পড়েছে। বেঁটে সাহেবের কোনো ভাবান্তর নেই। দানবটিও এক মনে লঞ্চ চালিয়ে যাচ্ছে। ঘণ্টা দেড়েক পর দানবটি কম্পাস দেখে বোটের মুখ বাঁ দিকে ঘোরালো। আরও আধ ঘন্টা পর কমিয়ে দিল গতি। 10 মিনিটের মাথায় কুয়াশা ভেদ করে মস্ত কালো দেওয়ালের মতো দেখা দিল একটা জাহাজের শরীর। দানবটা সার্চ লাইট নিভিয়ে দিল। তারপর খুব দক্ষতার সঙ্গে জাহাজের গা ঘেঁষে দাঁড় করালো লঞ্চটাকে। কাউকে কিছু বলতে হলো না। লঞ্চ দাঁড় করানোর 1 মিনিটের মধ্যেই জাহাজের ওপর থেকে একটা মস্ত দড়ি নেমে এলো। তার মাথায় আড়াআড়ি একটা লোহার ডান্ডা। ডান্ডার দুধারে দুটো হুক। দানবটা লঞ্চের মাথায় দাঁড়িয়ে হুক দুটো লঞ্চের ছাদে দুটো আংটায় পরিয়ে দিল। তারপর মসৃণ গতিতে দড়ি লঞ্চটাকে আরোহী সমেত টেনে তুলে নিল ওপরে। ডেকের উপর বেশ কয়েকজন লোক। তাদের চেহারা খুবই স্বাস্থ্যবান। কালো ওভারঅল পরা, কারোর মুখে কথা নেই। দুজন লোক একটা স্ট্রেচারে বাঞ্ছারামের অচেতন দেহ বহন করে নিয়ে জাহাজের সিঁড়ি বেয়ে খোলের মধ্যে নেমে গেল। আপাত দৃষ্টিতে জাহাজটা মালবাহী, তবে খোলের মধ্যে একটু জটিল গলিঘুঁজি পেরিয়ে গেলে চমৎকার কয়েকটি কেবিন আছে। আছে একটি মাঝারি ল্যাবরেটরিও। বাঞ্ছারামের দেহটি একটি বিশেষ কেবিনে রাখা হলো। গম্ভীর মুখে ডাক্তার গোছের একজন লোক এসে বাঞ্ছারামের নাড়ি আর বুক পরীক্ষা করে রক্তচাপ মাপে। সহকারীদের কয়েকটা নির্দেশ দেয়। বাঞ্ছারামের নাকে অক্সিজেনের নল ঢোকানো হয়। গোটা 2 ইঞ্জেকশন দেওয়া হয় পরপর। ডাক্তার তার কাজ শেষ করে বেঁটে লোকটার দিকে চেয়ে ইংরেজিতে বলে, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। বেঁটে লোকটা ঠান্ডা গম্ভীর গলায় বলে, কি ঠিক হবে? জ্ঞান ফিরে আসবে? সে তো বাচ্চা ছেলেও বলতে পারে। ওর স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য কি করতে পারো? ডাক্তার মাথা নেড়ে বলে, এখন কিছুই করা যাবে না, ওর বিশ্রাম দরকার। কতক্ষণ? অন্তত 10-12 ঘন্টা। তারপর কি করবে? তারপর একটা ট্রুথ ইঞ্জেকশন দেব। সেই ইঞ্জেকশনের পর আধ ঘন্টার মধ্যেই তুমি ওর কাছ থেকে সত্যি কথাটা জেনে নিতে পারবে। ওর একটু মাথা খারাপ আছে, স্মৃতিশক্তিও বোধহয় ঠিক নেই। এই অবস্থায় ট্রুথ ইঞ্জেকশন কি কোনো কাজ দেবে? দেখা যাক। ইলেকট্রিক শক দিলে কেমন হয়? ডাক্তার একটু হাসে, মাথা নেড়ে বলে, তুমি বড় বেশি তাড়াহুড়ো করছো। যদি ভালো ফল চাও তবে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। লোকটার বয়স হয়েছে, বেশি ধকল সহ্য করতে পারবে না, মরে যেতে পারে। বেঁটে লোকটা ঠান্ডা গলায় বলে, মরলে আমাদের ক্ষতি নেই, শুধু মরার আগে আমরা কিছু তথ্য বের করে নিতে চাই।
ডাক্তার ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ঠিক আছে, আমি যথাসাধ্য করব, তবে মনে রেখো তুমি একটু বেশি ঝুঁকি নিচ্ছ। বেটে লোকটা নিরুত্তাপ গলায় বলে, শেষ অবধি ওকে তো মেরে ফেলতেই হবে। ডাক্তার আর কিছু বলল না। বেলা 10টা নাগাদ বাঞ্ছারাম চোখ মেললেন। তাঁর সর্বাঙ্গে ব্যথা, শ্বাসকষ্ট হচ্ছে। চারিদিকে চেয়ে কিছু চিনতে না পেরে অস্ফুট গলায় শুধু বললেন, দিদি, রসগোল্লা খাবো। সাদা পোশাক পরা একজন লোক এগিয়ে এলো সিরিঞ্জ হাতে। বাঞ্ছারাম ভয় পেয়ে হাত গুটিয়ে নিতে গেলেন, পারলেন না। হাত পা সব স্ট্র্যাপ দিয়ে খাটের সঙ্গে বাঁধা। ইঞ্জেকশনটায় বেশ ব্যথা পেলেন বাঞ্ছারাম। উহ বলে চেঁচিয়ে উঠলেন। চোখে জল এসে গেল। নাকের মধ্যে একটা নল পরানো। ঝাঁঝালো অক্সিজেন বুকের মধ্যে ঢুকে যাচ্ছে। নাক জ্বালা করছে। বাঞ্ছারাম ছটফট করতে লাগলেন। হাত পায়ের বাঁধন খোলার জন্য টানা হ্যাঁচড়া করতে লাগলেন। হঠাৎ সামনে দেখেন সেই দানবটা দাঁড়িয়ে আছে। কোমরে হাত, দু চোখে নিষ্ঠুর হিংস্র চাউনি। বাঞ্ছারাম ভয় আর নড়লেন না। লোকটা হিন্দিতে বলল, বেশি নড়াচড়া করো না, তোমার হাত পা শক্ত করে বাঁধা আছে, নড়লে জখম হবে। তাছাড়া পরশুর মারের কথা নিশ্চয়ই ভুলে যাওনি। আমি কোথায়? ভালো জায়গায় আছো, একটা জাহাজে, মাঝ দরিয়ায়। চেঁচিয়ে মরে গেলেও কেউ শুনতে পাবে না, অতএব চুপ করে লক্ষ্মী ছেলের মতো শুয়ে থাকো। বাঞ্ছারাম শুয়ে রইলেন। বোঝা চোখের কোল ভরে উঠল চোখের জলে। একটু ফুঁপিয়ে উঠলেন। বিকেল না সকাল, আলো না অন্ধকার, তা বোঝবার উপায় নেই। কেবিনের জানলা বন্ধ, দরজা বন্ধ। ঘরে সারাক্ষণ একটা মৃদু বাতি জ্বলছে। বাঞ্ছারাম কয়েকবার ঘুমিয়ে পড়লেন, আবার জাগলেন, আবার ঘুমোলেন। বহুক্ষণ কেটে যাবার পর বেঁটে লোকটাকে হঠাৎ দেখতে পেলেন বিছানার পাশে, সঙ্গে ডাক্তার। বেঁটে লোকটা তেমনই শীতল গলায় জিজ্ঞেস করল, কেমন বোধ করছো? বাঞ্ছারাম হাঁ করে চেয়ে রইলেন। মুখে কথা এলো না। বেঁটে লোকটার কথায় ধমক চমক নেই, কিন্তু কেমন একটা ঠান্ডা নিষ্ঠুরতা আছে যা হৃৎপিণ্ডকে থামিয়ে দিতে চায়। অথচ লোকটা পুতুলের মতো ছোটোখাটো। যে কেউ ওকে এক হাতে মাটি থেকে তুলে নিতে পারে, কিন্তু ওর চোখের দিকে চাইলে বা ওর ঠান্ডা কণ্ঠস্বরটি শুনলে কারোরই আর ওকে ঘাঁটাতে সাহস হবে না। লোকটা বাঞ্ছারামের দিকে অনেকক্ষণ পলকহীন চোখে চেয়ে থেকে বলল, কিছু মনে করো না, পৃথিবীর স্বার্থে তোমাকে কিছু কষ্ট স্বীকার করতে হচ্ছে। আমরা তোমার ওপর কয়েকটা এক্সপেরিমেন্ট করব। তাতে তোমার মৃত্যু অবধি ঘটতে পারে, কিন্তু আমাদের অন্য উপায়ও নেই। বাঞ্ছারাম ডুকরে উঠে বললেন, আমি দিদির কাছে যাব। বেঁটে লোকটা হাসল, বলল, পুরুষ মানুষের মতো আচরণ করো। তোমরা ভারতীয়রা এত কাপুরুষ কেন? আমাকে মেরো না। মারতে চাইছি না, তোমার চিকিৎসাই করতে চাইছি, কিন্তু কাজটা একটু বিপজ্জনক। তাতে তোমার মৃত্যুও ঘটতে পারে। আর যদি ঘটেই, তবে তা বীরের মতো মেনে নিও। আমি রসগোল্লা খাবো, মরতে আমার একটু ইচ্ছে করে না। বেঁটে লোকটা ডাক্তারের দিকে চাইল, বলল, এবার ট্রুথ ইঞ্জেকশনটা দাও। আমার মনে হচ্ছে ওর পাগলাটে মনের কোনো লুকোনো ঘরে সেই স্মৃতি আজও আছে। একটু দাঁড়াও, দেখি ও রাব্বিকে চিনতে পারে কিনা। লোকটা একটা বোতাম টিপল। একটা লোক হাজির হতে তাকে মৃদুস্বরে কি নির্দেশ দিল। একটু বাদেই 4 জন লোক একজন বুড়ো মানুষকে টেনে নিয়ে এলো ঘরে। তার চুল সাদা এবং কাঁধ পর্যন্ত লম্বা, শরীর রোগা, চোখে ঝুলঝুলে চাউনি। তাকে বাঞ্ছারামের সামনে দাঁড় করানো হলে বেঁটে লোকটা জিজ্ঞেস করল, একে চিনতে পারো? না। এ হলো রবিন ফারডাইক। হিট অ্যাম্প্লিফিকেশনের কাজে এ তোমাকে সাহায্য করত। তারপর তোমার কাগজপত্র চুরি করে নিয়ে পালায়। যাওয়ার আগে ওষুধ দিয়ে তোমার স্মৃতিশক্তি নষ্ট করে দিয়ে যায়। এর ইচ্ছে ছিল হিট অ্যাম্প্লিফায়ার তৈরি করে দুনিয়া জুড়ে ব্যবসা করবে।
আমরা ওকে লক্ষ লক্ষ ডলার দিয়েছিলাম এই আশায় যে ও তাপ পরিবর্ধক তৈরি করে আমাদের এজেন্সি দেবে। আমাদের মতো আরও কয়েক হাজার লোককে ঠকিয়ে ও এখন বহু টাকার মালিক। কিন্তু ও জানতো না পৃথিবীর সব জায়গায় আমাদের হাত গিয়ে পৌঁছয়। কি চিনতে পারছো? বাঞ্ছারাম চেয়ে থাকেন। স্মৃতি টলমল করে। কুয়াশা যেন একটু কেটে যায়। রবিন ফারডাইক, এ যেন পূর্বজন্মে শোনা একটা নাম। ফিসফিস করে বাঞ্ছারাম বলেন, রবিন, রবিন, এত বুড়ো হয়ে গেছো? রবিন কিছু বলল না, বলার মতো অবস্থাও নয়। বেঁটে লোকটা তার হয়ে জবাব দিল, না, বুড়ো হয়নি, তবে ওকে আমরা পাকিয়ে বুড়ো করেছি। শোনো বাঙালি বৈজ্ঞানিক, তোমার অবস্থা রবিনের চেয়েও খারাপ হতে পারে। এখনও মনে করার চেষ্টা করো সেই ফর্মুলাটা কোথায় আছে। রবিন জানে তুমি শেষ পর্যন্ত হিট অ্যাম্প্লিফায়ার তৈরি করার পদ্ধতি বের করেছিলে, কিন্তু ফর্মুলাটা কোথাও লুকিয়ে রেখেছো। আমরা জানতে চাই কোথায়। বাঞ্ছারাম নিজেও তা ভুলে গেছেন। প্রাণপণে চোখ বুজে মনে করার চেষ্টা করলেন, পারলেন না। বেঁটে লোকটা ডাক্তারের দিকে চেয়ে মৃদুস্বরে বলল, এবার ইঞ্জেকশনটা দাও। বিনা বাক্যে ডাক্তার একটা সিরিঞ্জ ভরে নিয়ে এগিয়ে আসে। ইঞ্জেকশন দেওয়ার পর কিছুক্ষণ অদ্ভুত এক যন্ত্রণায় ছটফট করেন বাঞ্ছারাম। তারপর আস্তে আস্তে স্থির হয়ে গেলেন। চোখ দুটি বিস্ফারিত, মুখ ফ্যাকাশে, ঠোঁটের কোণে ফেনা, অল্প অল্প হাঁপাচ্ছেন। মিনিট দশেক পরে বেঁটে লোকটা জিজ্ঞাসা করল, বলো ভারতীয় বৈজ্ঞানিক, তুমি কি সত্যিই পাগল? বাঞ্ছারাম শান্ত স্বরে চোস্ত ইংরাজিতে বললেন, না, আমার স্মৃতিশক্তি দুর্বল। মাঝে মাঝে আমি বয়স হারিয়ে ফেলি, বার্ধক্যের সঙ্গে শৈশব গুলিয়ে যায়, কিন্তু সেটা মস্তিষ্কের কোনো জটিল অসুখ নয়। এখন তোমার স্মৃতিশক্তি কেমন কাজ করছে? 10 বছর আগেকার কথা মনে পড়ছে? পড়ছে। আমি তখন হিট অ্যাম্প্লিফিকেশন নিয়ে গবেষণা করতাম। রবিন ফারডাইক আমাকে সাহায্য করত। অবশেষে একদিন আমি সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গেলাম। আমি জানতাম আমার আবিষ্কার অত্যন্ত মূল্যবান। এও জানতাম আমার আবিষ্কার আমার সহকারী রাব্বি যথেষ্ট বুদ্ধিমান বটে, কিন্তু তেমন বিশ্বাসযোগ্য নয়। শেষ দিকে আমি তাই দুরকম লগবুক লিখতে লাগলাম। আমার আসল গবেষণার রিপোর্ট আমি মাইক্রোফিল্মে তুলে কাগজপত্র নষ্ট করে ফেলতাম। ল্যাবরেটরিতে রাখতাম একটা ভুয়ো রিপোর্ট। কিন্তু বুদ্ধিমান রবিন তবু টের পেয়েছিল যে আমি সাফল্যের দরজায় পৌঁছচ্ছি। তাই সে একদিন আমার গবেষণাগারের কুঁজোর জলে ওষুধ মেশায়। সেটা খেয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আমার স্মৃতিশক্তি ও স্বাভাবিক চিন্তার ক্ষমতা লোপ পেয়ে যায়। বেঁটে লোকটা অধৈর্য হয়ে বলে, সে কথা যাক, এখন বলো সেই মাইক্রোফিল্মটি কোথায় আছে? ফিল্ম আছে একটা প্লাস্টিকের মোড়কে। আমি সেটা একটা রসগোল্লার হাঁড়িতে রেখেছিলাম। বেঁটে লোকটা দানবটাকে জিজ্ঞেস করল, রসগোল্লার মানে কি? দানবটা বুঝিয়ে বলল। বেঁটে লোকটা ভ্রু কুঁচকে বলল, ওরকম মূল্যবান জিনিস একটা মাটির পাত্রে রাখা কি নিরাপদ ছিল? না, অন্তত 10-12 বছরের মতো লম্বা সময়ের পক্ষে তো নিশ্চয়ই নয়। কিন্তু তখন তো আমি জানতাম না যে আমি এরম অকেজো হয়ে যাব। সেই হাঁড়িটা এখন কোথায় আছে? ঠিক জানি না, তবে সেই হাঁড়িতে আমি মাটি ভরে তাতে একটা ক্যাকটাস লাগিয়েছিলাম। আমাদের ভিতরের বারান্দায় সেটা রাখা ছিল। এখনও সেখানেই আছে? কি করে বলবো, আমি তো হাঁড়িটার কথা ভুলেই গিয়েছিলাম। এই এখন মনে পড়ল। তুমি কি সেই হাঁড়িটা সম্প্রতি লক্ষ্য করেছো? না, তবে সে হাঁড়ির ভিতর থেকে মাইক্রোফিল্ম বের করেও আর কোনো লাভ হবে না। আমি আমার রিপোর্ট এক সাংকেতিক ভাষায় লিখেছি। সেই রহস্য আমি ছাড়া আর কোনো মানুষের পক্ষেই ভেদ করা সম্ভব নয়। বেঁটে লোকটা হাসল, বলল, তাই হবে বৈজ্ঞানিক, আমরা তোমার মাইক্রোফিল্ম এনে দেবো। তারপর তুমি সেই সংকেত উদ্ধার করবে। তারপর কি হবে? তোমরা ভালো লোক নও। আমি সংকেত ভেঙে দেওয়ার পর তোমরা নিশ্চয়ই আমাকে জীবিত রাখবে না। বেঁটে লোকটা চোখের ইশারা করে।
ডাক্তার বাঞ্ছারামকে আর একটা ইঞ্জেকশন দেয়। বাঞ্ছারাম ঘুমিয়ে পড়েন।